পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার প্রণাম জানাই জগৎ জননী শ্রী শ্রী বড় মায়ের রাতুল চরণে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা এবং বর্তমান আচার্য দেবের রাতুল চরণে আমার প্রণাম জানাই। তৎসঙ্গে ঠাকুর পরিবারের সমস্ত সদস্য তাদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। উপস্থিত সকল দাদা ভক্তিমতী মায়েদের আমার রানন্দিত জয়গুরু জানাই। আজকের এক বিশেষ পবিত্র দিন, আমরা সকাল থেকেই সেই দিনটি উদযাপন করছি এবং সেই দিনের একটি বিশেষ অনুষঙ্গ বলা যায়, সবচেয়ে প্রধান অনুষঙ্গ সৎসঙ্গী সম্মেলন। এই দুর্যোগপূর্ণ আবহাওয়াকে আমরা খেলায় তুচ্ছ করে এখানে যারা এসেছি তারা সবাই ঠাকুরকে নিয়ে মশগুল থাকুন, এটাই আমি বলবো। আমরা সবাই জানি যে আমাদের জীবনে প্রত্যেকের জীবনে একজন আলোকবর্তিকা আদর্শ থাকা উচিত, কারণ আমাদের জীবন একটা খুব বড় বিষয়। আমরা যেমন এখনকার দিনে শিক্ষার এই আধুনিক প্রগতির যুগে বহু বিষয়, নতুন বিষয় সংযোজিত হচ্ছে, কিন্তু প্রধান যে বিষয়টি আমরা আমাদের জীবনকে কিভাবে চালনা করব, জীবনকে কিভাবে রচনা করব, এই বিষয়ে কিন্তু আমরা সেই অর্থে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করি না। এর কারণ হচ্ছে মানুষের অজ্ঞতা। তো এই অজ্ঞতার অন্ধকার দূর করতেই মাঝে মধ্যে আলোকবর্তিকার মতো অবতার পুরুষরা উপস্থিত হন, আবির্ভূত হন। তাদের কাছ থেকে আমাদের জীবন চলনার পাঠ নিতে হয়, কোনো প্রাতিষ্ঠানিক হিসেবে নয়, আমাদের তার চরম প্রান্তে বসে সেই শিক্ষাটুকু গ্রহণ করতে হয়। তাই 1295 সালে বাংলা 1295 বঙ্গাব্দে ঠাকুর আবির্ভূত হয়েছিলেন এবং আমাদেরকে সেই বিদ্যুৎ রেখার মতোই কিছু আলোক দিশা আমাদের দিয়ে গেছেন। সেই দিশা আমাদের কাছে সম্বল, একমাত্র সম্বল, এবং তাকে নিয়েই চলতে হবে। এবং তার যে প্রথম এবং প্রধান ধাপ সেটা হচ্ছে দীক্ষা। ঠাকুর বলেছেন, সদ্দীক্ষা তুই এখন এনে ইষ্টেতে রাখ সম্প্রীতি, মরণ তরণ এ নাম জপেই কাটেই অকাল জমভীতি। তো সুতরাং দীক্ষা হচ্ছে আমাদের সর্বপ্রথম গ্রহণীয়। একটু আগে আমি মাতৃ সম্মেলনে শুনছিলাম যে দীক্ষা বিষয়টি আসলে কিছুই না। আমরা যদি বর্তমান পরিভাষাতে ধরি, সেটা হচ্ছে আমাদের মধ্যে ঠাকুরকে ইনস্টল করা। দীক্ষা বিষয়টির অর্থ হচ্ছে দক্ষ হওয়ার যে পাঠ, সেই পাঠ গ্রহণের যে প্রথম ধাপ। আমরা সবাই জানি যে আমরা বাড়িতেই সকলে বইপত্র পড়াশোনা করি, কিন্তু কোনো একটি প্রতিষ্ঠানে যদি না আমরা ভর্তি হই তাহলে কিন্তু আমরা ডিগ্রি অর্জন করতে পারবো না এবং আমার সেই শিক্ষাটুকু স্বীকৃতি পাবে না। সুতরাং আমরা হাজার মহাপুরুষের জীবনেই পড়ি, হাজার অবতারদের বাণী আমরা পড়ি না কেন, যতক্ষণ আমরা দীক্ষা গ্রহণ করব সেই বাণী কিংবা সেই যে শিক্ষাটুকু আমাদের মধ্যে যে প্রকৃত বসে যাওয়া, যেটাকে আমরা বলি আমাদের মধ্যে ইনস্টল করে নেওয়া, সেটা হয় না। সেজন্যই ঠাকুর পরিষ্কার বলছেন যে দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণে বোধ চয়নে জ্ঞানের সাগর হওয়া না পার। দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণে বোধ চয়নে জ্ঞানের সাগর হওয়া না পার। দীক্ষা এবং শিক্ষা দুটোর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। বর্তমানে যে শিক্ষা, যে প্রথাগত শিক্ষা, তার সঙ্গে তো দীক্ষার আকাশ পাতাল তফাতই করব আমরা। তো শিক্ষা এবং দীক্ষা দুটো কিন্তু আলাদা জিনিস, এবং আমাদের প্রথম প্রয়োজন কিন্তু দীক্ষা। কারণ হচ্ছে এটাই যে দীক্ষা একটি মানুষকে তার আচরণী বোধ চয়নে সহায়তা করে। আচরণী বোধ কথাটির অর্থ কি না, আমরা অনেকেই অনেক শিক্ষিত মানুষ আমরা আছি, আমরা শিক্ষিত হই, অনেক উচ্চ শিক্ষিত মানুষকে দেখেছি যে তাদের যে আচার আচরণ সেটা কিন্তু শিক্ষিত মানুষ মাফিক হয় না। আমি দেখেছি প্রচুর বিদ্যালয় দেখেছি, সেখানে শিক্ষকদের মধ্যে ইগোর লড়াই দেখেছি, অহংের সংঘাত দেখেছি। সেখানে শিক্ষক শিক্ষিকার মধ্যে নানান রকমের আমাদের অসাংবিধানিক সম্পর্ক গড়ে উঠতে দেখেছি। শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীর মধ্যে যে অনারেবল ডিস্টেন্স, সম্মানজনক দূরত্ব, সেই দূরত্ব ভেঙে যেতে দেখেছি। প্রচুর অবক্ষয় আমি দেখেছি শিক্ষিত মানুষের মধ্যে। তারা জানেনই না কিভাবে তার যিনি
আমরা বলবো যাকে আমরা বলি যে তার সিনিয়র যিনি, তার সঙ্গে কিভাবে আচরণ করতে হয় সেটুকুই তিনি জানেন না। তো শিক্ষিত হলেই যে আমরা সবাই সব আচরণ শিখে যাব তা নয়, সেজন্য কিন্তু সেই মানুষটি দায়ী নয়। আসলে কিন্তু দায়ী তার বোধ, তার দীক্ষা নেওয়ার যে এই বোধটুকু তার নেই বলে। আমরা জানি যে আমাদের সামনে অবতার পুরুষ রয়েছেন, অমৃতের সাগর রয়েছে, কিন্তু আমরা সেই অমৃতটা পান করছি না। কবিতায় বলছেন যে সুধা সাগরের তীরে বসে শুধু পান করে হলাহল, তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু কোলাহল, সুধা সাগরের তীরে বসে শুধু পান করে হলাহল। আমাদের সামনে সুধা সাগর থাকলেও, সুধার সমুদ্র থাকলেও সেই সমুদ্রকে আমরা অবহেলা করছি, আসলে আমরা পান করছি হলাহল। কেন এটা হচ্ছে না? ঠাকুর বলেছেন যে আমরা মানে দুরকম, আমরা মানুষ দুরকম দেখবো। একটা হচ্ছে কি মাছি এবং মৌমাছি আমরা দুরকম জানি। তো মাছি দেখবেন যে সে কিন্তু মধু সংগ্রহ করবে না, বরং সে নোংরা কোনো কিছুর উপর সে কিন্তু বসবে, সেখান থেকে সে বিষ্ঠার রস সংগ্রহ করবে। তাকে যদি আপনি সামনে যদি তাকে মৌচাকও দিয়ে দেন, সে কিন্তু সেখানে বসবে না। আবার দেখুন একটি মৌমাছি, সে কিন্তু কখনো কোনো বিষ্ঠার উপরে, কোনো নিষ্ঠিবনের উপরে বসবে না, সে কিন্তু মধু সংগ্রহ করবে ফুলে ফুলে। এটা কেন না? আসলে মাছি এবং মৌমাছি দুটো পৃথক প্রজাতি। সুতরাং আমাদেরকে সেই যদি একটি সুন্দর প্রজন্ম, সুন্দর প্রজাতি গড়ে তুলতে হয়, তার জন্য ঠাকুর যে বিধান দিয়ে গেছেন, সেই বিধানগুলির মধ্যে সবগুলো রয়েছে যজন, যাজন, ইষ্টভৃতি, সস্তয়নী, সদাচার এবং সবচেয়ে বড় যে স্তম্ভ সেটা হচ্ছে বিবাহ। সুতরাং বিবাহটি যদি ঠিকঠাকভাবে সম্পন্ন না হয়, তাহলে কিন্তু উন্নততর মানুষের যে আগমন সেটা কিন্তু ঘটবে না। আমরা যুগে যুগে দেখেছি যত মহাপুরুষ পৃথিবীতে জন্মেছেন, যত অবতার পুরুষ পৃথিবীতে জন্মেছেন, সেখানে সুবিবাহটা কিন্তু ভীষণ প্রয়োজন, অনুলোম বিবাহের প্রয়োজন। এবং সেই বিবাহটি যথাযথভাবে হলে পরে তবেই কিন্তু উন্নত প্রজন্মের সৃষ্টি হবে, তবেই কিন্তু মৌমাছি জাতীয় মানুষের পৃথিবীতে আগমন ঘটবে। আজকের দিনে আমরা যেটা দেখেছি, সেই বিবাহ ব্যাপারটি একেবারেই অবক্ষয়িত হয়ে গেছে। দেখবেন যে এখন আমরা বিবাহ জিনিসটাকে শুধুমাত্র একটা শারীরিক আকর্ষণের মানে বিষয় হিসেবে দেখে থাকি, কিন্তু ঠাকুর বলেছেন বিবাহ মানে কিন্তু দুটি পুরুষ বা স্ত্রীর মধ্যে যে শারীরিক মিলন সেটুকু নয়, বরং দুটো পরিবারের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন, দুটি পরিবারের মধ্যে সামাজিক মেলবন্ধন। এই মেলবন্ধন যদি যথাযথ না হয়, তাহলে কিন্তু সেই বিবাহটি সুষ্ঠুভাবে হলো না। তার ফলে আমরা কিন্তু পরবর্তী একটা সুন্দর প্রজন্ম আশা করতে পারবো না। তাই ঠাকুর বলেছেন বিবাহের ক্ষেত্রে সর্বপ্রথম বংশটিকে খতিয়ে দেখতে হয়, কারণ একটি বংশ মানে একটি বীজ। আমরা যদি একটি আম্রপালি গাছের বীজকে বপন করি, তাহলে তাতে কিন্তু আম্রপালি জন্মাবে। তো সুতরাং আমরা সবচেয়ে বড় কথা যেটা, সেই বংশটি আগে ভালো করে চয়ন করব, সেই বংশের শিক্ষা দীক্ষা, সেই বংশের যে সামাজিক যে ক্রিয়া প্রতিক্রিয়া, সামাজিক সংযোগ, এই বিষয়গুলো খতিয়ে দেখা দরকার আছে, স্বাস্থ্য দেখা দরকার আছে, শিক্ষা দীক্ষা সব কিছু দেখেই বিবাহটি কিন্তু সুষ্ঠুরূপে যদি সম্পন্ন হয়, আমি মনে করি বিবাহটি কিন্তু 50%। ঠাকুর মানে সুভাষচন্দ্রকে বলেছিলেন, সুভাষ বসুকে কিংবা চিত্তরঞ্জন দাসকে বলেছিলেন যে একটি মানুষ যেটুকু ক্ষমতা নিয়ে জন্মায়, সেই ক্ষমতার বাইরে সে খুব বেশি বেরোতে পারে না। সুভাষচন্দ্র স্বীকার করেছিলেন যে শুভ সংস্কার, শুভ বোধ, শুভ শিক্ষা আমরা সবাইকে দিতে পারি। আমি আমার বিদ্যালয়ের একটি সেকশনের 80টি ছাত্রকে একই শিক্ষা দিচ্ছি, কিন্তু তার মধ্যে 5টি ছাত্র কিন্তু গ্রহণ করতে পারছে, আর বাকি 75টি ছাত্র গ্রহণ করতে পারছে না। এই গ্রহণ করতে না পারার কারণ কিন্তু ওই ছাত্রটি নয়, আসলে কিন্তু তার মস্তিষ্কে যেটুকু সংস্কার সে নিয়ে জন্মেছে সেটাই দায়ী। ওই 5টি ছেলে কেন পারছে? সে শুভ সংস্কার নিয়ে জন্মেছে। কেন? তার পিতা মাতার মধ্যে সেই শুভ সংস্কারটা ছিল, জন্মগত সূত্রে সে সেটা পেয়েছে। সুতরাং বিবাহটি যদি ঠিকঠাক হয়, তাহলে কিন্তু 50% আমরা এগিয়ে যেতে পারি একটি উন্নত মনুষ্য প্রজন্ম লাভ করার পথে। সুতরাং ঠাকুর সেজন্যই বলেছেন যে বিবাহটিকে ঠিকঠাক সুরে বেঁধে দিতে হবে। ঠাকুর তৎকালীন সমস্ত ভারত বিখ্যাত সমস্ত বড় বড় নেতাকে, গান্ধীজি থেকে শুরু করে চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসু, সবাইকে বলেছেন যে দাদা আপনারা বিবাহটা ঠিক করে দেন। বহু দিনের যে অবক্ষয়, সেই অবক্ষয়ের ফলে ভারতবর্ষের যে অনুলোম বিবাহ প্রথাটি নষ্ট হয়ে গেছে, বিবাহটাকে ঠিক করে দেন। চিত্তরঞ্জন দাস বলেছিলেন যে ঠাকুর ভারতবর্ষ এখন পরাধীন, ইংরেজদের অত্যাচারে ভারতবাসী অত্যাচারিত এবং তারা ত্রাহি ত্রাহি রং ছাড়ছে, কি করে ভারত স্বাধীন হবে? ঠাকুর বলেছিলেন স্বাধীনতা আসবে, আজ নয় কাল স্বাধীনতা আসবে, কিন্তু সেই স্বাধীনতাকে ধরে রাখার মতো মানুষ কোথায়? সুতরাং আগে চাই মানুষ, এবং সেই মানুষ পাওয়ার জন্য আমাদের প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে বিবাহ। চিত্তরঞ্জন দাস তিনি বলেছিলেন যে সে তো অনেক দিনের ব্যাপার। ঠাকুর বলছেন হ্যাঁ লাগবে সময়,
আমরা দীর্ঘকাল ধরে আমাদের সমাজটাকে শেষ করে দিয়েছি, শাস্ত্র বিধি মাফিক না চলে আমাদের সমাজ আমাদের রাষ্ট্রটাকে আমরা শেষ করে ফেলেছি। এখন তো বললে হবে না যে আমরা 10 বছরেই সেই যে আবর্জনা জন্মেছে সেটাকে পরিষ্কার করতে পারবো, সুতরাং সময় তো লাগবেই। কিন্তু যদি উন্নত প্রজাতির মানুষ না জন্মায়, স্বাধীনতা আমরা ধরে রাখতে পারবো না। আজকের গোটা পৃথিবী জুড়ে সেটাই দেখছি, গোটা ভারতবর্ষ জুড়ে সেটাই দেখছি যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, কিন্তু রাজনৈতিক নেতাদের মধ্যে অবক্ষয়। ইষ্ট নাই নেতা যেই জমের দালাল কিন্তু সেই। আজকে আমরা যত নেতা দেখছি সবাই কিন্তু জমের দালাল, এদের কারণে ইষ্ট নাই, যার ফলে স্বাধীনতা পাওয়ার পরেও সেই স্বাধীনতার যে 100% সুফল সেটা কিন্তু আমরা পাচ্ছি না। তাই আসুন আমরা ঠাকুরকে ধরে তার আদর্শ মাফিক যদি আমরা চলি, শুধু আমি কি বলে একটা প্রজন্ম চললে হবে না। ঠাকুর বিজ্ঞান সম্মতভাবে সবটুকুই বলে গেছেন যে আমাদের যে সংস্কার, সেই সংস্কার তৈরি হবে আমাদের হ্যাবিট থেকে। আমরা যে অভ্যাসগুলো রপ্ত করব, সেই অভ্যাসগুলো যদি পরবর্তী প্রজন্মকে আমরা দিয়ে যেতে পারি, তারাও যদি সেই হ্যাবিটগুলো আচরণগুলো চর্চা করে, দেখা যাবে 5 থেকে 7টি প্রজন্ম যদি ওই চর্চাটা করে, তবে কিন্তু একজন মহামানব পৃথিবীতে জন্মানো সম্ভব, একটা ভালো প্রজন্ম পৃথিবীতে আনা সম্ভব। আমরা যারা আছি হয়তো একটা প্রজন্ম ভালো অভ্যাস একে বজায় রেখে চললাম, কিন্তু পরবর্তী প্রজন্ম যদি সেই প্রদীপটুকু জ্বালানোর লোক না থাকে, তাহলে কিছুই হবে না। ঠাকুর সবকিছু বলে গেছেন, বিজ্ঞানসম্মতভাবে বলে গেছেন, জেনেটিক্যালি মানে বংশগতি সঙ্গে সঙ্গতি রেখে বলে গেছেন, একেবারে সুপ্রজনন একটা বিজ্ঞান যে জেনেটিক্স, সেটুকু ঠাকুর সুন্দরভাবে বলে গেছেন। কিন্তু আমরা যদি সেটা নিয়ে না চলতে পারি প্রজন্ম, তাহলে কিন্তু সুসন্তান বা সুপ্রজন্ম আমরা আশা করতে পারবো না। তাই আসুন, নিজেরা ধরে রাখাটাই যথেষ্ট নয়, পরবর্তী প্রজন্মে সেটা যদি বাহিত করতে পারি, সেটুকুই আমাদের সবচেয়ে বড় চর্চা, সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সবাইকে আবার আমার জয়গুরু জানিয়ে আমি শেষ করছি। জয়গুরু, বন্দে পুরুষোত্তম।